উৎসবমুখর পরিবেশে ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহলে যৌথ সমীক্ষা শুরু। জনগণনার পাশাপাশি নির্ধারণ হবে নাগরিকত্ব। চলবে ১৬ জুলাই পর্যন্ত। ঢাকা বরিশাল নৌরুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ। সময় মতো বুকিং দিয়েও কেবিন না পাওয়ার অভিযোগ যাত্রীদের। এবং যুক্তরাজ্য প্রবাসী ১২ বাংলাদেশি এখন সিরিয়ায়, ধারণা স্বজনদের। এপ্রিলে দেশে আসার সময় সন্দেহজনক আচরণের কারণে লন্ডনে আটক ছিলেন একদিন। বাংলা সময়ের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি সৌমিত্র শুভ্র। বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ১৬২টি ছিটমহলে একই সাথে সোমবার থেকে শুরু হয়েছে নাগরিকত্ব নির্ধারণ এবং হেড কাউন্টিং হালনাগাদে যৌথ সমীক্ষা। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় রয়েছে ১২টি ছিটমহল। এই সমীক্ষাকে ঘিরে সৃষ্টি হয়েছে ছিটমহলবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার। স্বতঃস্ফূর্তভাবে সবাই সমীক্ষা দলের গণনাকারীদের কাছে এসে তাদের নাগরিকত্ব সংক্রান্ত মতামত সহ অন্যান্য তথ্য দিচ্ছেন। জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার অভ্যন্তরে ভারতের দাসিয়ারছড়া ছিটমহল। এর আয়তন ১৬৪৩ একর। এই ছিটমহলে মানুষদের নাগরিকত্ব নির্ধারণ এবং হেড কাউন্টিং হালনাগাদে ৭টি গ্রামে ক্যাম্প স্থাপন করা হয়েছে। সমন্বয়কারী মধ্যপাড়া ক্যাম্পে গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনের পর থেকে ছিটমহলবাসীরা ক্যাম্পগুলোতে এসে কারা বাংলাদেশের নাগরিক হতে চান কিংবা ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যেতে চান তার তথ্য দিচ্ছেন। গণনাকারীরা তা নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করছেন। পাশাপাশি দুদেশের যৌথ হেড কাউন্টিং এর তালিকা হালনাগাদ করা হচ্ছে। আমরা এখানে থাকবো, আর কোথাও যাবো না। আমরা এনডিএ নিয়ে যাইনি। এখানে বাংলাদেশে আমরা এই বাংলাদেশে থাকবো। আমার বাপ দাদা এখানে থাকে, বর্তমানে বাংলাদেশে, আমরা বাংলাদেশে থাকবো। ভারত যেতে চাই ৩ ছেলে সহ। জরিপকারীদের সেটা জানাচ্ছি। এই ছিটমহলের সমীক্ষা কাজে নিয়োজিত আছেন দুদেশের ৩ জন করে সুপারভাইজার ও ১১ জন করে গণনাকারী। বাংলাদেশ থেকে আমরা ৭ জন গণনাকারী এবং ২ জন সুপারভাইজার এখানে কাজ করছি। আমরা ভারত থেকে ৬৯ জন আসছি এই জয়েন্ট সার্ভে করার জন্য। ইন্দো বাংলাদেশ যে আমাদের ছিটমহল বিনিময়ের যে চুক্তি হয়েছে সেটার জয়েন্ট সার্ভে করার জন্য আসছি আমরা। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি হয়ে যাওয়ার প্রমাণপত্র তৈরি হচ্ছে বলে জানালেন ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এই নেতা। স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে আমরা হেড কাউন্টের তত্ত্ব আধিকারিকদেরকে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং আমরা সবাই এই কাজটি মধ্য দিয়ে আমরা সবাই বাংলাদেশি যে হয়ে যাচ্ছি তারই প্রমাণ আজকে এটা দিয়ে। যৌথ সমীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা তাদেরকে এই কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ইতিমধ্যেই দিয়েছি এবং আগামীতেও আমরা সেই সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। গত ১৬ জুন ভারতের কলকাতায় দুদেশের জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ছিটমহল বিনিময়ে যে কর্মকৌশল নির্ধারণ করা হয়েছিল তারই ভিত্তিতে এই যৌথ সমীক্ষা পরিচালিত হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীর মোট ৯৯টি ছিটমহলেও শুরু হয়েছে যৌথ সমীক্ষা। এর মধ্যে লালমনিরহাটে কাজ করছে ১৫টি দল। এছাড়া পঞ্চগড়েও তথ্য সংগ্রহের জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী ১৮টি ক্যাম্পে। কাজ করছে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল, ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে লালমনিরহাটে ৫৯টি ছিটমহলে যৌথ জনগণনা, জমির বিবরণ নথিভুক্ত করা, ছবি তোলা, এমনকি কোন দেশের নাগরিকত্ব পেতে ইচ্ছুক এ ধরনের তথ্য সংগ্রহ শুরু করা হয়। তবে আজকের জরিপ থেকে কোনো কারণে ছিটমহলের যে কোনো বাসিন্দা বাদ পড়ে গেলে আবারও তার নাম নথিবদ্ধ করার ব্যবস্থা থাকবে বলে জানান জরিপ দলের সদস্যরা। ছিটমহল গণনা শুরু হয়েছে, আমরা ছিটমহলে থাকতে চাই, আমরা বাংলাদেশে যেতে চাই, এতেই আমরা খুশি। জরিপ যদি ঠিক মতো হয় তাহলে আমরা এখানে যে জনগণ আছে খুবই আনন্দিত।
আমরা এতদিন ছিটে ছিলাম, এখন তো আমার বাংলাদেশ এসে এরা জরিপ করতে আছে, আমাদের খুব ভালো লাগছে, আমরা এখানেই থাকবো। এদিকে পঞ্চগড়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল 10টায় শুরু হয় জনগণনার কাজ। এখানকার মোট 36টি ছিটমহলের মধ্যে ভারতীয় 78 নম্বর গাড়াতি ছিটমহলে গণনা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের পক্ষে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লায়লা মুন্তাজেরি দিনা ও ভারতের পক্ষে সুপারভাইজার শ্যামল কুমার দে। আমাদের কয়েকটা পয়েন্ট আছে যেটা এখানে মূলত অপশন আর কি, সেটা হলো কারা ভারতে যেতে চান আর নিউ বর্ন হয়েছে কিনা 2011 সালের পরে, সেটাই ইনক্লুশন হচ্ছে আর কি। সদর উপজেলার গাড়াতি ছিটমহলে ভারত বাংলাদেশ যৌথ হেড কাউন্টিং কার্যক্রম শুরু হয়েছে। 6 তারিখ আজ হতে 16 তারিখ পর্যন্ত এই 10 দিনব্যাপী হেড কাউন্টিং কার্যক্রম চলবে। নীলফামারীর 4টি ছিটমহলে দিনভর চলে জনগণনার কাজ। এতে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশের ছিটমহলগুলোর জনগণনা। স্থানীয় সময় বিকেল 5:30 পর্যন্ত চলে প্রথম দিনের গণনা। সরকারি সময়ে 10:30 থেকে গণনা শুরুর কথা থাকলেও প্রথম দিনের গণনাকারীদের সংবর্ধনা এবং এলাকা বুঝে নিতে কিছুটা সময় নষ্ট হয়। পরে 11:30 থেকে গণনা শুরু হয় বলে জানান বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেন। ভারতের অভ্যন্তরে 51টি বাংলাদেশের ছিটমহল রয়েছে, যেখানে জনগণনার জন্য 25টি ক্যাম্প অফিস খোলা হয়েছে। 17 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কুচবিহার জেলা প্রশাসন। আগামী 30 নভেম্বর পর্যন্ত উভয় দেশের ছিটমহলের বাসিন্দারা তাদের ইচ্ছামতো দেশ পরিবর্তন করে পুনর্বাসন কেন্দ্রে আসতে পারবে। খাদ্য অধিদপ্তর আগামীতে তাদের আমদানিকৃত সব গমই একই মান অর্থাৎ শতকরা 12.5% প্রোটিন সম্পন্ন করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এবার প্রথমবারের মতো গড় এবং উন্নত 2 ধরনের গম কেনাতেই মান নিয়ে বিতর্ক চলছে। তারা বলেন ভবিষ্যতে শুধু একটি মানের গম কিনলে এ ধরনের পরিস্থিতি আর সৃষ্টি হবে না। প্রসূন আশিসের রিপোর্ট। বছরের পর বছর ধরে দেশে সরকারি পর্যায়ে শতকরা 10% প্রোটিন সম্পন্ন গমই কেবল আমদানি হয়ে আসছিল। এবারই প্রথম গড় মানের অর্থাৎ শতকরা 10% প্রোটিনের গম অর্ধেক, বাদবাকি অর্ধেক উন্নত মানের অর্থাৎ শতকরা 12% প্রোটিন সম্পন্ন গম আমদানির জন্য টেন্ডার হয়। খাদ্য বিভাগের কর্মকর্তাদের মতে মার্চ এপ্রিলে গুদামগুলো থেকে গড় মানের গম বিতরণে তাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু মেয়ের দিকে উন্নত মানের গম গুদামে ঢোকার পরপরই আগের গম নিয়ে নানা অনীহা শুরু হয়। মানুষের চাহিদা যেটা আছে সেটা হচ্ছে একসময় আমরা তো আসলে মোটা চাল হলেই আমাদের হতো, এখন আর মোটা চালে কিন্তু কারো হয় না, সবাই আসলে চিকন চালটাই খুঁজছে। চাহিদার যে সক্ষমতা সেই সক্ষমতাটা বেড়েছে এবং গমের ক্ষেত্রেও আসলে ঠিক তাই। গমের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে স্পেসিফিকেশন আছে এই স্পেসিফিকেশন কিন্তু অনেক পুরনো স্পেসিফিকেশন। আমি কিন্তু চাই যে খাদ্যটা যেটা আসবে সেটা যেন ভালো মানেরও হয়। খাদ্য অধিদপ্তরের নিয়ম হচ্ছে গুদামে যে গম আগে ঢুকবে তা আগে বিতরণ হবে। যেহেতু গুদামে উন্নত গম ঢোকার পরেই আগের গমের মান নিয়ে বর্তমান বিতর্কের শুরু, সেহেতু আগামীতে সারা বছরই গুদামগুলোতে একই মানের গম রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন কর্মকর্তারা। প্রোটিন যেটা আমরা 10% সর্বক্ষেত্রেই এটা আমরা 12.5% করতে চাই। টেস্ট ওয়েটটা 75 আছে, ন্যূনতম 76 করতে চাই। ড্যামেজড কার্নেলস 4% ছিল, কমিয়ে আমরা এটাকে 3% করে ফেলতে চাই। আমরা চাচ্ছি এটাকে ইউনিফর্ম করার জন্য। আমি 10 লক্ষ টন কিনব প্রতি বছর, এই 10 লক্ষ টন আমি একই যে মান আছে একই মানের কিনব। আমি যদি 12.5% যদি প্রোটিন হয়, সর্বক্ষেত্রে এটা 12.5% প্রোটিন হবে। দাম বেশি হলেও সরকারের সকল সংস্থা এবং টিআর কাবিকা সহ সব ধরনের কর্মসূচির জন্য একই মানসম্পন্ন গম কেনা হবে বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বিজিবি আছেন, তারপরে পুলিশ আছেন, আনসার আছেন। এর পাশাপাশি আরো যেসব প্রোগ্রামগুলো আমাদের আছে, যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, টিআর, জিআর, এগুলো আছে। গুণগত মানের ক্ষেত্রে উঁচু মানের এবং সেই উঁচু মানটা সবার ক্ষেত্রেই যেন আমরা বিতরণ করতে পারি, সেটাই হচ্ছে লক্ষ্য। এ সংক্রান্ত প্রস্তাব শীঘ্রই আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় 6 জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলার চার্জ গঠন, শুনানি 2রা আগস্ট। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব।
স্বদেশ ঘুরে উধাও হয়ে যাওয়া যুক্তরাজ্য প্রবাসী একই পরিবারের 12 বাংলাদেশি এখন সিরিয়ায় আছেন বলে ধারণা তাদের স্বজনদের। 21 বছর বয়সী রেজিয়া বেগমের প্ররোচনায় তারা তুরস্ক হয়ে সিরিয়ায় গেছে বলে মনে করা হচ্ছে। নিখোঁজ আব্দুল মান্নানের ভাই আব্দুল লতিফ জানান, এপ্রিলে দেশে আসার আগে লন্ডন বিমানবন্দরে সন্দেহজনক আচরণের কারণে তাদের একদিন আটকে রেখেছিল পুলিশ। নিখোঁজ পরিবারের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ঘুরে এসে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী। গত 10 এপ্রিল যুক্তরাজ্য থেকে পরিবারের 12 সদস্য নিয়ে দেশে আসেন আব্দুল মান্নান। এখানে 1 মাস থেকে 11 মে তারা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। তুরস্কে তারা একদিন যাত্রাবিরতি করে 13 মে লন্ডন পৌঁছার কথা, কিন্তু 3 দিন পরও তারা লন্ডন না পৌঁছায় বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। অনেক খোঁজাখুঁজির পর যুক্তরাজ্য পুলিশ জানায় তারা হয়তো সিরিয়ায় পালিয়ে গেছেন। নিখোঁজ আব্দুল মান্নানের ভাই আব্দুল লতিফেরও ধারণা তাই। পুলিশের ধারণা বা কালকে বিবিসির একটা আইছে, পুলিশ তারা পুলিশেরও ধারণা যে তারা সিরিয়া গেছেন। আমরাও ধারণা এখন মোটামুটি তারা সিরিয়া গেছেন। আব্দুল লতিফ জানান, দেশে আসার সময় তার ভাইয়ের মেয়ে 21 বছরের রেজিয়াকে সন্দেহ হয় লন্ডন পুলিশ 12 জনকেই একদিন আটকে রাখে। তাই রেজিয়াকে নিয়েই শঙ্কা তাদের। রেজিয়া কট্টর ইসলামপন্থী ছিল বলেও জানান তার চাচা। 2-3 বছর আগে হঠাৎ একদিন টেলিফোনে তাইল আলাপ হয়েছে, 2-3 বছর আগে হইব। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি চাকরি উঠে করো, কিতা করো, চাকরি উঠে করো। আমি আগে জানতাম করা ছাড়ি দিস। বলল না চাচা আমি চাকরি করি না। তো বললাম তো কিতা করো, বললো ইসলাম স্টাডি করি। তবে এই 12 জনের কেউ জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিলেন এমন ধারণাই করতে পারছেন না নিখোঁজ আব্দুল মান্নানের আরেক ভাই আব্দুল ওয়াহাব। আইসেও না, কেউ কোনোদিন ইয়েও করছে না। আর জঙ্গি সংগঠন বলতে কোনো ছায়া পাইলে তো আমরা তো এই ধরনের অ্যাক্সিডেন্টও তো হইতো না। নিখোঁজ হওয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের জিম্মি করা হয়েছে এমন খবর আব্দুল লতিফের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলেও তা অস্বীকার করেছেন তিনি। নিখোঁজ 12 সদস্যের মধ্যে 75 বছরের বৃদ্ধের পাশাপাশি আছে 1 বছরের শিশু। মানবিক দিক বিবেচনা করে তাদের উদ্ধারে ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহায়তা চেয়েছেন তার স্বজনরা। পাশাপাশি আইএসের মতো জঙ্গি সংগঠনের চিরতরে নির্মূল চান তারা। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আব্দুল আহাদ। ঢাকা বরিশাল রুটে নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এর টিকিট বিতরণ শুরু হতে না হতেই সব শেষ। সময় মতো বুকিং দিয়েও কেবিন পাননি বলে অভিযোগ বেশিরভাগ যাত্রীর। যারা পেয়েছেন তারাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে কেবিনের টিকিটের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং স্লিপ জমা দিয়েও কেবিন পাননি বেশিরভাগ যাত্রী। এ কারণে প্রিয়জনের সাথে ঈদ করা নিয়ে শঙ্কা তাদের। তবে টিকিট হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেবিনের জন্য আসছিলাম, আজকে টিকিট ছাড়ছে, লঞ্চে টিকিট ছাড়ছে, কিন্তু অনেক চেষ্টা করে একটা টিকিট পাইলাম না। আমি লঞ্চের কেবিনের জন্য স্লিপ জমা দিয়েছিলাম, কিন্তু আজকে এসে দেখি কেবিন ওনা বললো কেবিনে আমার লিস্টে আমার নাম নেই। আমি অনেক কষ্ট করে 2টা সোফার কেবিন নিছি। এটা অনেক কিছুদিন আগে ছিল 500 টাকা করে, বর্তমানে এদের জন্য 200 টাকা বাড়ছে। আমি একটা কেবিন পেয়েছি, এই জন্য খুশি। আগে ভাড়া কিছুটা বেশি, ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি হয়েছে। এদিকে চাহিদা অনুসারে কেবিনের টিকিট দিতে না পারার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়ার বিষয়টি অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। ঈদের সময় স্বাভাবিক সময়ের চেয়ে 14 থেকে 15 গুণ বেশি কেবিনের চাহিদা থাকে। সব লঞ্চে মোটামুটি 2500 কেবিন রয়েছে, তাই বেশিরভাগ মানুষ কেবিন থেকে বঞ্চিত হচ্ছে। আর ঈদের সময় লঞ্চগুলো অ্যাক্টিভ খালি যায়, তাই লোকসান এড়াতে আমরা স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি কিছু টাকা নেওয়া হয়, কিন্তু তা সরকার নির্ধারিত রেটের মধ্য থেকেই নেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল নৌপথে চলাচল করবে 14টি বিলাসবহুল লঞ্চ। কেবিনের অগ্রিম টিকিট দ্বিতীয় দফায় দেওয়া শুরু হয় সোমবার দুপুর থেকে। সাধারণ শ্রেণীর টিকিট পাওয়া যাবে যাত্রাকালে লঞ্চেই। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় 6 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এদিকে আগামী 2 আগস্ট এই ঘটনায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহীদুল হক চৌধুরী এ চার্জ গঠন করেন।
এ সময় এই মামলার আসামি মুফতি হান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাশেম শকু ও শাহাদাত উল্লাহ জুয়েল আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার এক আসামি পলাতক এবং অন্য 2 আসামি ভারতের কারাগারে আটক রয়েছে। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জের চাষারায় আওয়ামী লীগের অফিসে বোমা হামলায় 20 জন নিহত হন। গাইবান্ধায় 3 কর্মচারীকে হত্যা চেষ্টার মামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের 10 সদস্য এবং সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার একদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সহকারী পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, গত বৃহস্পতিবার সোনালী ব্যাংকে ওই ঘটনার পরপরই অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিউর রহমানকে শোকজ এবং 8 পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে সভাপতি করে 3 সদস্যের কমিটিও গঠন করা হয়। আদালতের পরোয়ানার পর অভিযুক্তদের গ্রেফতারে প্রক্রিয়া চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার। পহেলা জুলাই ব্যাংক হলিডে থাকায় 2রা জুলাই ব্যাংকে অত্যধিক গ্রাহকদের ভিড় হয় এবং এরই ধারাবাহিকতায় ব্যাংকিং পিক আওয়ারে গ্রাহকদের ব্যাপক লাইন হয়। সেই লাইনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে আমাদের পুলিশ এই বিশৃঙ্খল লাইনকে শৃঙ্খলার মধ্যে আনতে যাওয়ার এক পর্যায়ে তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। ওই দিনই আমরা ওইখানে যারা গার্ড ডিউটি নিয়োজিত ছিল তাদের আবারও পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের দিন। আগামী 14 জুলাই মামলার পরবর্তী তারিখে চার্জ গঠনের কথা রয়েছে। সকালে এই মামলায় অভিযুক্ত 5 জনকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিন্তু এই মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির না করায় চার্জ গঠন করা সম্ভব হয়নি। আগামী 14 জুলাই মামলার পরবর্তী তারিখে আটককৃত এই আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিচারক মকবুল আহসান। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সহ 5 জন। চট্টগ্রামে তরল কোকেন আমদানির ঘটনায় আদালতের নির্দেশে আবারও নমুনা সংগ্রহ করতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার কারণে বাধার সম্মুখীন হয়েছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুসারে মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য সকালে বন্দরের 4 নম্বর ওয়ার্ডে যান গোয়েন্দা পুলিশের 10 সদস্যের একটি টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রায় 3 ঘন্টা অপেক্ষার পরও কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় কন্টেইনার খুলে আলামত সংগ্রহ করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। এর আগে গত 6 জুন খানজাহান আলী ট্রেডার্সের সূর্যমুখী তেলের চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। পরে ল্যাবরেটরি পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেলে 27 জুন মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের 162টি ছিটমহলে যৌথ সমীক্ষা শুরু। জনগণনার পাশাপাশি নির্ধারণ হবে নাগরিকত্ব, চলবে 16 জুলাই পর্যন্ত। স্বাধীনতার পর এবারই প্রথম গড় ও উন্নত 2 মানের গম কেনে খাদ্য বিভাগ। বিতর্ক এড়াতে আগামীতে শুধু একই মানের গম কেনার প্রস্তাব অধিদপ্তরের। এবং ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিতরণ শুরু হতে না হতেই শেষ। সময় মতো বুকিং দিয়েও কেবিন না পাওয়ার অভিযোগ যাত্রীদের। দর্শক, এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।